আলী পাচ্ছে। প্রিয় শিক্ষার্থী, আমাদেরকে প্রথমেই জানাচ্ছি আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও আদর। তোমরা কেমন আছো? নাসিরকে দেখা যাচ্ছে, আলিফকে দেখা যাচ্ছে, তোমরা ভালো আছো? জি স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। তোমরা যদি অংশগ্রহণ করো সঠিকভাবে, তাহলে আমি ক্লাস নিয়ে একটু আরাম পাই, আনন্দ পাই। কারণ শিক্ষার্থী যদি না থাকে তাহলে তো শিক্ষক আনন্দ পাবে না, আনন্দের সঙ্গে পড়াতে উদ্বুদ্ধ হবে। খুশি লাগলো, খুবই ভালো লাগলো তোমরা উপস্থিত হয়েছো এই অনলাইন ক্লাসে। তোমাদেরকে আরেকবার আমার অন্তরের অন্তরস্থল থেকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা। ঠিক আছে, আজকে আমরা যে বিষয়টা শুরু করতে চাচ্ছি সেই বিষয়টির নাম হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এই অধ্যায়ে আমি অষ্টম অধ্যায় আজকে পড়ার জন্য অষ্টম অধ্যায় বিষয়টি পড়ার জন্য নির্বাচন করেছি। অষ্টম অধ্যায়ের শিরোনাম হলো বাংলাদেশের জনসংখ্যা ও পরিচিতি। দুঃখিত, আমার ভুল হচ্ছে। অষ্টম অধ্যায় দুঃখিত, আমি পড়াতে চাচ্ছি যে বিষয়টি সেটি হলো বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক। এটি হচ্ছে পঞ্চম অধ্যায়। তোমরা একটু বের করো পঞ্চম অধ্যায়, তোমাদের বইতে পঞ্চম অধ্যায় বের করো, পৃষ্ঠা নম্বর 45। পৃষ্ঠা নম্বর 45 পঞ্চম অধ্যায় বের করেছো? 45 পৃষ্ঠা। হ্যাঁ, বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক। কি পাওয়া গেছে? রেসপন্স করো, পাওয়া গেছে? জি। ওকে, তাহলে আমরা শিরোনাম দেখে বুঝতে পারি আমাদের এই দেশ এবং এই দেশকে কেন্দ্র করে যারা দেশের কর্মকাণ্ডে লিপ্ত থাকে তারাই হলো বাংলাদেশের নাগরিক। যাদের জন্মসূত্রে নাগরিক বলা যায়। এই নাগরিক একটা দেশের কল্যাণের জন্য, উন্নতির জন্য নাগরিকের কতগুলো যোগ্যতা থাকা দরকার, নাগরিকের কতগুলো দক্ষতা থাকা দরকার। যদি তারা যোগ্য নাগরিক হতে পারে, যোগ্য দক্ষতা সম্পন্ন ব্যক্তি হিসাবে পরিগণিত হতে পারে, তাহলে একটা দেশ সমৃদ্ধশালী হতে পারে, একটি দেশ উন্নত হতে পারে, উন্নতির চরম শিখরে যেতে পারে। আর উন্নতির চরম শিখরে যে উন্নতি যদি আমরা করতে না পারি, সক্ষম না হই, তাহলে কি হবে? তাহলে আমাদের বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা দেখা দিবে, অর্থনৈতিক সমস্যা দেখা দিবে, রাজনৈতিক সমস্যা দেখা যাবে, সব ধরনের সমস্যা আমাদেরকে গ্রাস করে ফেলবে। তাই একটি দেশের তখন কি হবে? উন্নতিতে বাধাগ্রস্ত হবে। দেশের প্রগতি ব্যর্থতা উভয় নির্ভর করে নাগরিকদের উপরে, নাগরিকদের কতগুলো কোয়ালিটির উপরে। সেগুলো কি? সততা, দক্ষতা, দায়িত্ববোধ, কর্তব্যবোধ, এগুলো সঠিকভাবে পালন করার জন্য। আর এই জন্য নাগরিকদেরকে কতগুলো বৈশিষ্ট্য বা ক্রাইটেরিয়া এগুলো অর্জন করতে হয়। তার মধ্যে একটি হলো বুদ্ধি, দ্বিতীয়টি হলো আত্মসংযম, বিবেক বিচার, এগুলো অর্জন করতে হয়। এগুলো সঠিকভাবে অর্জন করতে না পারলে তুমি দেশের উপযুক্ত নাগরিক হিসাবে পরিগণিত হতে পারবে না। আর উপযুক্ত দক্ষ নাগরিক না হলে দেশকে ভবিষ্যতে সঠিকভাবে পরিচালনা করার জন্য অনেক সমস্যা হবে। দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে হলে তোমাকে অবশ্যই
যোগ্য নাগরিক হিসেবে পরিগণিত হবে। আর যোগ্য নাগরিক হিসাবে পরিগণিত হতে গেলে কতগুলি দক্ষতা অর্জন করতে হবে, কোয়ালিটি অর্জন করতে হবে, বৈশিষ্ট্য অর্জন করতে হবে। এগুলোই হলো সুনাগরিকের বৈশিষ্ট্য। এখন আমরা সুনাগরিকের গুণাবলী কি বিষয় আছে, কি গুণাবলীগুলি কি হওয়া উচিত, এগুলো বিষয়ে আলোকপাত করতে চাই। সুনাগরিকের কোয়ালিটি গুলো কি কি হতে পারে, কি কারণে এগুলো গুণাবলী অর্জন করতে হয়, এগুলো মনে হয় ইতিমধ্যে তোমরা ধারণা পেয়ে গেছো। তারপরেও আমরা একটু বিস্তারিত ভাবে বলার চেষ্টা করি। একটি দেশের প্রকৃত উন্নয়নের জন্য প্রয়োজন সুনাগরিক। সুনাগরিক, কেউ সুনাগরিক হয়ে জন্মগ্রহণ করে না, জন্মগতভাবে কিন্তু কেউ সুনাগরিক হয় না। এই সুনাগরিকের বৈশিষ্ট্যগুলো অর্জন করতে হয়। সুনাগরিক অর্জন করতে হলে নাগরিকের কতগুলো গুণ ও বৈশিষ্ট্য রয়েছে, এগুলো অর্জনের মাধ্যমে নাগরিক সুনাগরিকে পরিণত হতে পারে। রাষ্ট্রবিজ্ঞানীদের মতে নাগরিক হতে হলে একজন নাগরিককে তিনটি মৌলিক গুণে অধিকারিত হবে। কয়টি? তিনটি মৌলিক গুণে অধিকারিত হবে। বেসিক কোয়ালিটিস, মৌলিক গুণ। এগুলো কি? একটা হলো বুদ্ধি, দ্বিতীয় হলো আত্মসংযম, তিনটি হলো বিচার, বিবেক আর বিচার। 3 নাম্বার। তাহলে আমরা সুনাগরিকের গুণাবলী হলো মেইনলি তিনটি। একটি হলো বুদ্ধি, 2 নাম্বারটি হচ্ছে আত্মসংযম, 3 নাম্বার হচ্ছে বিবেক বিচার। বুদ্ধি সম্পর্কে আমরা কিছু আলোচনা করতে চাই। বুদ্ধিমান নাগরিক যে কোনো রাষ্ট্রের সবচেয়ে মূল্যবান সম্পদ। বুদ্ধি কিন্তু জন্মগতভাবে তৈরি হয় না, এটার জন্য উপযুক্ত পরিবেশ দরকার বুদ্ধিবৃত্তি চর্চা করার জন্য। এর জন্য উপযুক্ত সেই পরিবেশটা কি? পরিবার, পারিবারিক পরিবেশ হতে পারে, সামাজিক পরিবেশ হতে পারে, অর্থনৈতিক পরিবেশ হতে পারে, তুমি যে পরিবেশে বিচরণ করবা, স্কুল কলেজ বন্ধু বান্ধব, এগুলো। বুদ্ধিমত্তা অর্জনের সবচেয়ে বড় উপায় হলো, যে বিষয়টি হলো সেটা হলো শিক্ষা গ্রহণ করা, জ্ঞান অর্জন করা। এই প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ বা জ্ঞান অর্জন করার জন্য আমরা কোথায় আসি? শিক্ষা প্রতিষ্ঠানে। বাড়িতেও করা যায়, পারিবারিক পরিবেশে, কারণ ফ্যামিলিও একটা শিক্ষা কেন্দ্র, পরিবারও একটা শিক্ষা কেন্দ্র। এখানে যদি তোমার শিক্ষিত বাবা মা থাকে, যদি বুদ্ধিমান বাবা মা থাকে, তাহলে তোমাকে গাইড করবে, যথাযথভাবে, তোমাকে উপদেশ দিবে যথাযথভাবে, তোমাকে অনুপ্রাণিত করবে যথাযথভাবে, যাতে তুমি সঠিক পথে পরিচালিত হও, সঠিক নাগরিকের এই সুনাগরিকের গুণাবলী বা কোয়ালিটি গুলো অর্জন করতে পারো। এগুলো পরিবার থেকেও বাবা মা শিক্ষা দিয়ে থাকে, তারপরে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়ে থাকি। তারপরে সমাজেরও দায়িত্ব আছে, যে যে সমাজে তুমি বসবাস করো, যে পাড়ায় তুমি বসবাস করো, সেই পাড়ায় নাগরিকরাও তোমাদেরকে গাইড করতে পারে, নির্দেশনা দিতে পারে। অতএব নাগরিকদের যথার্থ শিক্ষায় শিক্ষিত হতে হবে, কারণ বুদ্ধিমান নাগরিক উপযুক্ত প্রতিনিধি নির্বাচন করে। প্রতিনিধি কারা? যারা দেশ পরিচালনা করে। যদি ওয়ার্ড লেভেলে দেখো তাহলে কাউন্সিলর, এরা হলো প্রতিনিধি একটা সমাজে। তারপরে বলতে পারো পৌরসভা চেয়ারম্যান বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, তারপরে বলতে পারো উপজেলা চেয়ারম্যান, তারপরে বলতে পারো মাননীয় এমপি মহোদয়। এগুলো হলো জনপ্রতিনিধি। এই জনপ্রতিনিধিরা যদি সুনাগরিকের গুণাবলী অর্জন করতে পারে, তাহলে দেশও খুব সমৃদ্ধশালী হবে। আদর্শ দেশ আমরা আদর্শ দেশ গড়ে তুলতে পারবো। তাই বুদ্ধিমান নাগরিক আমাদেরকে তৈরি করতে হবে। আর এই বুদ্ধিমান নাগরিক কি কারণে করতে হবে? বুদ্ধিমান নাগরিক উপযুক্ত প্রতিনিধি নির্বাচন করে। তাহলে প্রতিনিধিদের কি জিনিস আমরা বুঝতে পারলাম? দক্ষতার সাথে দেশ পরিচালনা করবে। যারা দেশ পরিচালনা করবে, কারা? রাজনীতিবিদরা দেশ পরিচালনা করবে, মন্ত্রীরা করবে, আমলারা মানে যারা সচিব। তারপরে আর কারা করবে? আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে পুলিশ থাকবে, পুলিশ প্রশাসন থাকবে, এরা দেশ পরিচালনা করবে। তারপরে তোমাদেরকে শিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব নিয়ে থাকে শিক্ষকরা। শিক্ষকদের কথাগুলো উপদেশগুলো তুমি ভালো করে শুনবে এবং অনুসরণ করবে, তাহলে তুমি সুনাগরিক হিসাবে প্রতিষ্ঠিত হতে সক্ষম হবে। রাষ্ট্রের উন্নয়ন ও সফলতা সমূহ গুরুত্বপূর্ণ কাজে ভূমিকা রাখতে পারে। এর জন্য বাবা মায়ের উচিত, এই বাবা মার কথাটা উল্লেখ, বাবা মা একটা বড় ফ্যাক্টর পরিবারে কিন্তু মেইন ক্ষেত্র। এই
এজন্য বাবা মায়ের উচিত সন্তানদের যথাযথ শিক্ষা দেওয়া, সরকারের দায়িত্ব উপযুক্ত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা। আর সরকারের দায়িত্ব হলো যদি শিক্ষা কার্যক্রম বিঘ্ন ঘটে তাহলে সেই কার্যক্রম যেন সঠিকভাবে পরিচালিত হয় সেই দায়িত্ব হলো সরকার। যেমন আমাদের এখন করোনা কালে আমাদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এর আগে হয়েছে কতদিন ক্লাস বন্ধ ছিল, তোমরা তো জানো। এখন আমাদের শিক্ষার্থীদের অনেক ক্ষতি হয়েছে। এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আমরা সপ্তাহে একদিন করে ক্লাস নিচ্ছি। এখন আগামী সপ্তাহে ক্লাস হেতু যারা পড়ে তাদের 2 দিন করে ক্লাস নেওয়া হবে। কিন্তু সপ্তাহে ক্লাস নিচ্ছি না, পাশাপাশি আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি। এই যেভাবে আমি এখন তোমাদের সামনে ক্লাস নেওয়ার জন্য উপস্থিত হয়েছি। এখানে আমি তোমাদের পাঠ্য বই সম্পর্কে ধারণা দিচ্ছি, তোমরা এগুলো বাসায় পড়বে, ভালো করে সঠিকভাবে পড়বে। আর এই যে আমি তৈরি করলাম, কোনো প্রশ্ন আছে তোমাদের? এটা কোনো বিষয় বা কোনো বিষয় বুঝতে অসুবিধা হচ্ছে? বলো, অসুবিধা কি হচ্ছে? না। ওকে ওকে, থ্যাংক ইউ। আর যদি অসুবিধা হয় তাহলে আমাকে প্রশ্ন করো, আমি সেগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। তারপরে বুদ্ধি, তাহলে আমরা সুনাগরিকের যেগুলো বৈশিষ্ট্য তার মধ্যে একটি হলো বুদ্ধি, এটা তো আমি ডিসকাস করলাম, আলোচনা করলাম। এখন দ্বিতীয়টি আমি ডিসকাস করতে চাই, সেটি হলো আত্মসংযম। আত্মসংযম হলো সুনাগরিকের আরেকটা বৈশিষ্ট্য। আমাদের পাঠ্য বইতে 2 নম্বরে পয়েন্ট আকারে দেখানো হয়েছে। সুনাগরিককে আত্মসংযমী হতে হবে। আত্মসংযম নাগরিককে অসৎ কাজ, দুর্নীতি, স্বজন প্রীতি, স্বার্থপরতা, পক্ষপাতিত্ব। এখন দুর্নীতি কি জিনিস তা যেটা তোমরা বুঝো। বাংলাদেশে যে সমস্ত আইন প্রচলিত আছে সেই আইনগুলো যদি আমরা অমান্য করি তাহলে সেটি হবে দুর্নীতি। তাহলে সেটি কি হবে? দুর্নীতি। এখন কোনগুলো, যেগুলো নৈতিকতা বিরোধী কর্মকাণ্ড সেগুলো দুর্নীতি, যেগুলো রাষ্ট্র কর্তৃক স্বীকৃত নয় সেগুলো দুর্নীতি। এখন এগুলো তোমরা এই বিষয়ে যদি তোমরা কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারো। দুর্নীতি যদি অসুবিধা হয়, তোমরা কি বুঝতে পেরেছো দুর্নীতি কি জিনিস? এটা রাষ্ট্রের আইন সমর্থন করে না, এই বিষয়কে রাষ্ট্রের আইন সমর্থন করে না, শিক্ষা প্রতিষ্ঠানের আইন সমর্থন করে না, সমাজে যে আইন সিদ্ধ বিষয়গুলো আছে সেগুলো সমর্থন করে না, সেই বিষয়গুলোই হলো দুর্নীতি। বোঝা যাচ্ছে? বলো, বোঝা যাচ্ছে কি? নাসিক কোথায়? নাসিক বুঝতে পেরেছো? কথা বলো, কি ব্যাপার? কথা বলা যাচ্ছে না? জি স্যার, জি স্যার। ওকে ওকে। তারপরে কি আরেকজন নাম কি? নাসিক তো দেখা যাচ্ছে একজনই, আরেকজনের নাম কি? আরেকজনের নাম দেশ ও সমাজের স্বার্থে কাজ করতে ও নিয়ম মেনে চলতে অনুপ্রাণিত করে। নিয়মটা মেনে চলতে হবে, নিয়ম একটা কঠিন ব্যাপার। এগুলো তোমাদেরকে এখনই থেকেই অনুসরণ করতে হবে, এগুলো চর্চার বিষয়। তাহলে ভবিষ্যতে তোমরা এই গুণাবলীগুলো অর্জন করতে পারবে না। উন্নতিমুক্ত দেশ করতে হলে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। যে প্রতিষ্ঠানে আইন কানুন আছে সেগুলো মেনে চলতে হবে, সমাজের আইন কানুন মেনে চলতে হবে, রাষ্ট্র কর্তৃক স্বীকৃত আইন কানুন মেনে চলতে হবে। এগুলোর ব্যত্যয় হলে সেগুলো দুর্নীতি। দেশ ও সমাজের সাথে কাজ করতে ও নিয়ম মেনে চলতে অনুপ্রাণিত করে। তাই আত্মসংযম ছাড়া শোনাই হয়। আত্মসংযম তাহলে কি জিনিস? আমাদের কন্ট্রোল হতে হবে, নিয়ন্ত্রিত ভাবে চলতে হবে। যা ইচ্ছা তাই করতে পারি না। আমি ইচ্ছা করে চুরি ডাকাতি করবো, এই ধরনের মানুষগুলো আমার তৈরি হওয়া যাবে না। চুরি ডাকাতি অসৎ কাজ থেকে আমাকে নিয়ন্ত্রিত হয়ে চলতে হবে, যেন ওই সমস্ত কাজগুলোকে আমি ঘৃণা করি। ওই কাজগুলো যদি কেউ করে তাহলে আমরা তার প্রতিবাদ করব, তার বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবো। এই সৎসাহস আমাদের থাকতে হবে। নাহলে সে একা একা দুর্নীতি করবে, আমরা নীরবে সহ্য করবো, তাহলে সে রাষ্ট্র উন্নত হবে না, সে সমাজ উন্নত হবে না, সেই প্রতিষ্ঠান উন্নত হবে না। তাহলে কোথাও যদি আমরা দুর্নীতি দেখি তার প্রতিরোধ অবশ্যই করার চেষ্টা করব, প্রতিবাদ করব। আর এই ধরনের মানসিকতা তৈরি করতে হবে। ইচ্ছা করলে আমরা দুর্নীতি করবো সেটা তা হওয়া যাবে না। দুর্নীতি আমাদের কতগুলো দেশের প্রচলিত আইন আমাদেরকে মেনে চলতে হবে, এই মেনে এবং অন্যায় কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। এটি হলো আত্মসংযম। আমি বুঝতে সক্ষম হয়েছি? বুঝতে পেরেছ? কি বোঝা গেছে? আত্মসংযমী
নাগরিক নিয়ম কানুন মেনে চলে, অন্যের মতামতকে শ্রদ্ধা করে, দেশের স্বার্থকে নিজের স্বার্থের চেয়ে বেশি গুরুত্ব দেয়, অন্যায় কাজ ও দলীয় স্বার্থপরতা থেকে বিরত থাকে এবং রাষ্ট্রের সার্বিক মঙ্গলের জন্য কাজ করে। সুনাগরিকের এই সকল কর্মকাণ্ড রাষ্ট্রের অগ্রগতির জন্য সহায়ক। কি বোঝা যাচ্ছে? সংযোগে কি কোনো প্রবলেম হচ্ছে? সংযোগে? হ্যালো হ্যালো, জি স্যার বলেন। বোঝা যাচ্ছে? জি স্যার। প্রশ্ন তাহলে প্রশ্ন করো, কোনটা বুঝতে পারতেছো না। আচ্ছা, এই প্রশ্ন না করে তাহলে ধরে নেবো যে তোমরা বুঝতে পারছো। তারপরে 3 নম্বর পয়েন্ট আছে বিবেক বিচার। তোমার জ্ঞান আছে, বুদ্ধি আছে, এই বুদ্ধি দিয়ে তুমি আশিস ভাইয়া মাইক্রোফোন মিউট করো, শব্দ আসতেছে। স্যার এই যে নাফিসকে মাইক্রোফোনটা মিউট করতে বলেন তো, বারবার এখান থেকে শব্দ আসতেছে। আচ্ছা বাবা, চেষ্টা করো যেন বিচার না হয়। মাইক্রোফোনটা ঠিক করে কে নাসিকে সাউন্ডটা কমা দাও, সাউন্ডটা কমা দাও, ডিস্টার্ব হচ্ছে ক্লাস। আচ্ছা, বিবেক আর বিচার, প্রত্যেকটা নাগরিকের কিন্তু বিবেক আছে। যার বুদ্ধি বেশি সে যোগ্য নাগরিক, বুদ্ধিমান না বুদ্ধিমান নাগরিক হিসেবে মিউট করো ভাই। মিউট করো ভাই। ভাই বলতেছে তোমার সহপাঠী। স্যার নাফিসকে মিউট করতে বলেন, ক্লাসও করতেছেন। বাবারা একটু চেষ্টা করো যেন ক্লাসে ডিস্টার্ব না হয়। চেষ্টা করো, এই শব্দ হচ্ছে, চেষ্টা করো। বিবেক বিচার, বিবেক বিচার বলতে বোঝায় ভালো মন্দের জ্ঞান, দায়িত্ব কর্তব্যের জ্ঞান। কোনটা ভালো কোনটা মন্দ এটা তুমি বিবেক দিয়ে বুঝতে পারবা। তোমার যদি বিবেক থাকে, তোমার যদি বুদ্ধি থাকে, তোমার বিবেক যদি ভালো হয়, এই যে তোমার বিবেক যদি জাগ্রত থাকে, তাহলে তুমি নাসির তাহলে তুমি নাফিসার জন্য কি হলো, শব্দ হচ্ছে কেন? এটা তো বললাম অফ করতে গেলে তাও অফ করে স্যার না। এই শব্দের কারণে আপনার ভয়েসটা ঠিকভাবে শোনা যাচ্ছে না। তারপরে শোনা যাচ্ছে? স্যার নাফিসকে মিউট করতে বলেন স্যার। নাফিসকে একটু ডিলিট করতো বাবা। নাফিসকে নাফিস একটু ডিলিট করো। কত শোনা যাচ্ছে ক্লাসে, নাকি ডিস্টার্ব কি হচ্ছে? কথা শুনতেছেন না নাকি? আর এখন মনে হয় ঠিক আছে, এখন ঠিক আছে, ঠিক হয়ে গেছে মনে হয়। তাহলে বিবেক বিচার বলতে বোঝায় ভালো মন্দের জ্ঞান, দায়িত্ব কর্তব্যের জ্ঞান। তোমার কোনটি ভালো, কোন কাজটি করলে কোন কাজটি ভালো, কোন কাজটি মন্দ, এগুলো আমরা বিবেককে বুঝতে পারবো। সেই তখন আমরা ভালো কাজটি গ্রহণ করব এবং মন্দ কাজটি ত্যাগ করব, বর্জন করব। দায়িত্ব কর্তব্যের জ্ঞান, আমার দায়িত্ব কি, আমার কর্তব্য কি। তোমার স্টুডেন্ট, তোমাদের দায়িত্ব কি? তোমার দায়িত্ব জ্ঞান অর্জন করা, গুরুজনদের ভক্তি করা, ছোটদের ছোটদের স্নেহ ভালোবাসা করা, ভালোবাসা দেয়া, রাষ্ট্রীয় আইন মেনে চলা, তারপরে তারপরে আর কি দেশের যোগ্য নাগরিক হিসাবে গড়ে ওঠার জন্য রাষ্ট্রের শৃঙ্খলা আইন কানুন এগুলো মেনে চলা, তারপরে তোমার দেশের যোগ্য নাগরিক হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তোমার শরীর ঠিক রাখা, বডি ঠিক সঠিকভাবে স্বাস্থ্য যেন ঠিক থাকে সে কাজটি করা, এই জন্য তোমাদেরকে শরীর চর্চা করা উচিত। তারপরে খাদ্য খাদ্য সুষম খাদ্য খাওয়া উচিত। তারপরে এই যে আমাদের রোগ দেখা যাচ্ছে বর্তমান অতিমারি এই করোনা, এখান থেকে বিরত থাকার জন্য আমাদের সরকার যে সমস্ত নির্দেশনা দিয়েছে সেগুলো মেনে চলা উচিত। ঘন হাত ধোয়া উচিত, মাস্ক পরিধান করা উচিত, মাস্ক, তারপরে বাসায় অবস্থান করে আমাদের পাঠ্য বইগুলো পড়া উচিত, মাঝে মাঝে শরীরের চর্চা করা উচিত বাসায় বসে। কারণ এখন তো পরিবেশ তোমার স্বাস্থ্যের প্রতিকূলে, এই জন্য সঠিক পরিবেশ তৈরি, একমাত্র সঠিক পরিবেশ আছে তোমার বাসায়। বাসাটায় যেন করোনা মুক্ত থাকে সেই জন্য তোমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এগুলো তোমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে। এই জন্য বিবেক বিচার বলতে বোঝায় ভালো মন্দের জ্ঞান, দায়িত্ব কর্তব্যের জ্ঞান। তাহলে কোভিড কালে তোমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে ওইটাও পড়ে, সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, এটা তোমাদের দায়িত্ব কর্তব্য। এটা যদি মেনে চলতে পারো তোমার শরীর ভালো থাকবে, তোমার রোগ তোমাকে রোগে আক্রান্ত করবে না,
তুমি সুস্থ শরীরের অধিকারী হবা, সুস্বাস্থ্যের অধিকারী হবা। আর সুস্বাস্থ্য সম্পন্ন ব্যক্তি কিন্তু দেশের একটা সম্পদ, দেশের সম্পদ। আর যোগ্য সম্পদ দেশের উন্নতি সমৃদ্ধির জন্য কিন্তু অত্যাবশ্যকীয় একটা বিষয়, দরকার আছে। একজন নাগরিককে শুধু বুদ্ধিমান ও আত্মসংযমী হলেই চলবে না, যে কোনো কাজ সম্পন্ন করতে হলে তাকে ভাবতে হবে কাজটি ভালো না মন্দ, মন্দ কাজটি পরিহার করে ভালো কাজটি করতে হবে। এছাড়া সমাজ বা রাষ্ট্রের কোনো সমস্যার সমাধান করতে হলে নাগরিককে তার বিবেক দিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। বিবেক হলো সুনাগরিকের জাগ্রত শক্তি। অতএব নাগরিক নিজে বিবেকবান হবে, অন্যদেরকেও বিবেক বুদ্ধি সম্পন্ন হতে উৎসাহিত করবে। উল্লেখিত গুণগুলো ছাড়াও সুনাগরিকের আরো কতগুলো গুণ থাকা প্রয়োজন। যেমন সুনাগরিককে দেশের শাসন ব্যবস্থা সম্পর্কে জানতে হবে, অন্যায়ের প্রতিবাদ করার মতো মনোভাব থাকতে হবে, আইন শৃঙ্খলা মানতে হবে, আত্মবিশ্বাসী ও দৃঢ় মনোভাবের অধিকারী হতে হবে, দেশের স্বার্থকে বড় করে দেখতে হবে। দেশের স্বার্থকে বড় করে দেখতে হবে, ব্যক্তি স্বার্থকে বড় করে দেখা যাবে না। তোমার ক্ষমতা আছে, তোমার প্রভাব আছে, তুমি তোমার আত্মস্বজনের জন্য সুবিধা দিবা, একজনকে সুবিধা দিলেও অন্যজনকে অতিরিক্ত অসুবিধা করতে হবে, তাহলে আরেকজনকে সুবিধা দেওয়া যাবে না। একজনকে সুবিধা দিতে গেলে আরেকজনকে ক্ষতি করতেই হবে, তাহলে ভারসাম্য আসবে না। এখন তুমি তোমার আত্মীয় স্বজন, তোমার পরিচিত জনকে, তোমার নিকট যাদের সাথে খাতির আছে তাদেরকে সুযোগ সুবিধা দিতে গিয়া অতিরিক্ত সুযোগ সুবিধা দিতে চাও, তাহলে আরেকজন অতিরিক্ত ক্ষতি করতে হবে। এটা সুনাগরিকের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না। তাই স্বজনপ্রীতি পরিত্যাগ করতে হবে। সবাই যেন রাষ্ট্রের সমান সুযোগ সুবিধা পায়, এটা ন্যায় অন্যায় সেটা যেন মেনটেন করে চলা যায়, এই বিষয়টার প্রতি আমাদেরকে খেয়াল রাখতে হবে। আইন শৃঙ্খলা মানতে হবে, আত্মবিশ্বাসী ও দৃঢ় মনোভাবের অধিকারী হতে হবে, দেশের স্বার্থকে বড় করে দেখতে হবে। কি আমি এতক্ষণ যে আলোচনাগুলো বললাম বুঝতে অসুবিধা হচ্ছে? এগুলো তো সিম্পল জিনিস, সাধারণ না স্যার। তারপরে যদি কোনো ওয়ার্ড বুঝতে না পারো আমাকে প্রশ্ন করতে পারো। এতক্ষণ আমরা সুনাগরিকের গুণাবলী জানলাম। সুনাগরিক দেশের মূল্যবান সম্পদ। তাহলে সুনাগরিক কি? দেশের একটা মূল্যবান সম্পদ। তারা ভ্যালুয়েবল অ্যাসেট ফর দ্য কান্ট্রি, ফর আওয়ার কান্ট্রি। সুনাগরিক আমাদের দেশের একটা মূল্যবান অ্যাসেট। যারা সুনাগরিক হবে না তারা অ্যাসেট হতে পারে না, তারা দেশের বার্ডেন বোঝা, আবর্জনা, নোংরা আবর্জনা। তারা দেশের জন্য ক্ষতিকর, সমাজের জন্য ক্ষতিকর, নাগরিকের জন্য ক্ষতিকর। উপযুক্ত সার, মাটি ও পরিচর্যা ছাড়া যেমন একটি গাছ ভালোভাবে বাঁধতে পারে না। একটা গাছ কিন্তু যদি সঠিকভাবে, সুন্দরভাবে, সতেজভাবে, ভালোভাবে বেড়ে যায় তাহলে কি হবে? ফলমূল ভালো দেবে, শস্য ভালো দেবে। তার জন্য প্রয়োজন কি? উপযুক্ত মাটি। আর কি প্রয়োজন? পরিচর্যা করতে হবে তাকে, তাহলে গাছটি ভালোভাবে বাড়বে, ফল দিবে। তেমনি নাগরিকের মধ্যে আমি যে গুণের কথা বললাম, এই গুণগুলোর যদি অভাব হয় তাহলে দেশ ভালোভাবে চলতে পারবে না। দেশ দুর্নীতিতে ভরে যাবে, দুর্নীতিতে ভরে যাবে। দুর্নীতি হলে সে দেশের কোনো ভবিষ্যৎ থাকবে না। আমাদের দেশের 1 নম্বর সমস্যা হলো দুর্নীতি। এই দুর্নীতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, দুর্নীতিমুক্ত দেশ হিসেবে আমাদেরকে গড়ে তুলতে হবে। সরকার এই বিষয়ে জিহাদ ঘোষণা করেছে, সরকার চেষ্টা করছে যথেষ্ট এই দুর্নীতিবাদকে ধরার জন্য। অতএব আমাদের ভবিষ্যৎ নাগরিকদের অবশ্যই এই গুণাগুলো অর্জন করতে হবে, তাহলে আমরা আমাদের প্রিয় মাতৃভূমিকে বিশ্বের বুকে একটি উন্নত ও সমৃদ্ধিশালী দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হব। বুঝা গেল? তাহলে সুনাগরিক সম্পর্কে আমরা বুঝতে পারলাম, সুনাগরিক হওয়া দেশকে সমৃদ্ধিশালী করার জন্য, দেশকে উন্নতিশীল করার জন্য সুনাগরিক হিসাবে আমাদেরকে প্রতিষ্ঠিত হতে হবে। আমাদের যারা সন্তান, আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম, তারা যেন সুনাগরিক হতে পারে সেই জন্য আমাদেরকে পরিচর্যা করতে হবে। পরিচর্যা অর্থ কি? তাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, তারা যেন সঠিকভাবে সেই জন্য আমাদেরকে গাইড দিতে হবে। সব বুঝেছ? এই কথা বলছে মনে হয় কেউ। আচ্ছা, ওকে। তাহলে
সুনাগরিকের বৈশিষ্ট্যগুলো আমরা কি, একজন নাগরিককে সুনাগরিক হতে হলে তার কতগুলি গুণাগুণ অর্জন করতে হবে। তার মধ্যে 1 নম্বর গুণ বুদ্ধি অর্জন করতে হবে। বুদ্ধি না থাকলে তুমি কোনটা ভালো কোনটা মন্দ বুঝতে পারবে না। 2 নম্বর আত্মসংযম হতে হবে, অর্থাৎ আমি অন্যায় কাজ থেকে বিরত থাকবো, এটাই হলো আত্মসংযম। আমি ভালো কাজ করব, এটাই হলো আত্মসংযম। আমার স্বাস্থ্য সঠিক রাখার জন্য আমি পরিচর্যা করব, এটাই হলো আত্মসংযম। দেশের স্বার্থে কাজ করবো, এটা আত্মসংযম। যে কোনো দেশের অকল্যাণমূলক কাজে কর্মকাণ্ড থাকবে বা অনিয়ম করার চেষ্টা করবে, তার আমরা প্রতিবাদ করব, এটাই হলো আত্মসংযম। বিবেক আর বিচার, এটা হলো ভালো, আমরা কোনটি ভালো কোনটি মন্দ, আমাদের দায়িত্ব কর্তব্য কি, এটা আমরা কিভাবে বুঝবো? আমাদের বিবেককে প্রশ্ন করলে বুঝবো এটা ভালো কাজ করছি না মন্দ কাজ করছি। এখানে আমার বিবেক দিয়ে আমি বুঝতে পারবো আমি ভালো কাজ করছি না মন্দ কাজ করছি। ভালো কাজ করলে দেশের উন্নয়ন, দেশের পক্ষে কাজ করতে হবে, দেশের উন্নতি হবে। আর মন্দ কাজ করলে দেশের ক্ষতি হবে। দেশের ক্ষতি হলে কি হবে? লোকজন কি হবে? লোকজনের কষ্ট পাবে, দুঃখ পাবে, দুর্দশা পাবে। আচ্ছা, এখন এই সুনাগরিক হওয়ার জন্য আমাদের কি কি প্রতিবন্ধকতা আছে বা সমস্যা আছে? কি কি সমস্যার কারণে আমরা সুনাগরিক হতে পারতেছি না বা সুনাগরিক হতে বঞ্চিত হচ্ছি, এগুলো আমরা এখন চিহ্নিত করার চেষ্টা করি। একটা হলো নির্লিপ্ততা। 2 নাম্বার ব্যক্তি স্বার্থপরতা। ব্যক্তি স্বার্থপরতা হলো ওই জিনিস যে ব্যক্তিগত সুবিধার জন্য, ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য একজনের ক্ষতি করে আর একজনকে অতিরিক্ত সুবিধা দেওয়া, এটাই হলো ব্যক্তি স্বার্থপরতা। একজনকে অতিরিক্ত সুবিধা দিলে আরেকজনের অতিরিক্ত ক্ষতি করতেই হবে, নাহলে ভারসাম্য আসবে না। কারণ সুবিধা সবার জন্য সমান, সুযোগ সুবিধা সবার জন্য সমান। কাউকে অতিরিক্ত সুবিধা দিলে আরেকজনের অতিরিক্ত ক্ষতি করতে হবে, আর অতিরিক্ত ক্ষতি করলে তুমি পরকালে আল্লাহর কাছে দায়ী থাকবা, জাতির কাছে দায়ী থাকবা। তোমাকে সবাই ঘৃণা করবে, তোমাকে মন থেকে কেউ গ্রহণ করবে না। আর নির্লিপ্ততা কি? উদাসীনতা, নির্দর, আমি কাজ করবো না, চুপচাপ বসে থাকবো, ঘুম পাবো। দেশের কাজ করে কি হবে? অলসভাবে জীবনযাপন করা। অলসভাবে জীবনযাপন করা যাবে না। তোমাকে গতিশীল হতে হবে, ডাইনামিক হতে হবে। তাহলে তুমি ডাইনামিক হতে হবে, গতিশীল হতে হবে, এবং তার জন্য কাজ করার পরিবেশ থাকতে হবে। সেই পরিবেশটা তৈরি করে দেওয়া রাষ্ট্রের দায়িত্ব, সমাজের দায়িত্ব, জনপ্রতিনিধিদের দায়িত্ব, আমাদের দায়িত্ব, যারা রাষ্ট্র কর্তৃক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তাদের দায়িত্ব। তারপরে দলীয় মনোভাব। আমি কোন দল করি, কোন গোষ্ঠী করি, কোন এটা কোনো মনোভাব না। সব দলে একটা উদ্দেশ্য, জাতির কল্যাণ সাধন করা, সমাজের কল্যাণ সাধন করা, দেশের কল্যাণ সাধন করা, জাতির কল্যাণ সাধন করা। দলীয় মনোভাব, একজনের আমি এক দল করি বলে আর দলের ক্ষতি করবো, সেটা করা যাবে না। অজ্ঞতা ও নিরক্ষরতা, এগুলো সুনাগরিক হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে, সমস্যা তৈরি করে। অজ্ঞতা নিরক্ষরতা কি জিনিস? অজ্ঞ ও নিরক্ষর লোক অনেক কিছু জানতে বুঝতে পারে না। আমাদের দেশে প্রায় 1/3 নাগরিক নিরক্ষর। যারা লেখাপড়া জানেন তাদের অনেকেই স্বল্প শিক্ষিত, ফলে তারা প্রয়োজনীয় ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। যাদের যে জ্ঞান নাই, যে বিষয়ে পাণ্ডিত্য নাই, যে বিষয়ে জ্ঞান নাই, তারা যদি সে বিষয়ে পাণ্ডিত্য দেখাইতে চায়, জ্ঞান দেখাইতে চায়, তাহলে তো সুনাগরিক তৈরি করতে পারবে না। তারা কোন নাগরিক তৈরি করবে? অযোগ্য পাত্রে অযোগ্য বিষয় যদি দেওয়া হয়, তাহলে সে সুনাগরিক তৈরি করবে না, কোন নাগরিক তৈরি করবে? এই জন্য যে বিষয়ে পারদর্শী তাকে সেই বিষয়ে কাজ দিতে হবে, তাহলে দেশ সে অগ্রগতি হবে, দেশের ভবিষ্যৎ প্রজন্ম সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে। আর দেশের এই প্রজন্ম, এই ভবিষ্যৎ প্রজন্ম যদি সুনাগরিক হতে পারে, তাহলে দেশের জন্য তারা সম্পদ হিসাবে পরিগণিত হতে পারবে। আর সম্পদ হিসাবে পরিগণিত হতে পারলে দেশকে তারা সমৃদ্ধশালী করতে পারবে, উন্নতি করতে পারবে। এতে করে আমাদের দেশে, এতে করে আমরা সবাই কি হব? বেনিফিটেড হব। সবাই আমরা কে আমাদের উপকার হবে, কল্যাণ হবে।
আমাদের দেশে প্রায় 1/3 নাগরিক নিরক্ষর। যারা লেখাপড়া জানেন তাদের অনেকেই স্বল্প শিক্ষিত, ফলে তারা প্রয়োজনীয় ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়। যারা স্বল্প শিক্ষিত লোক তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। কোনটা সিদ্ধান্ত সঠিক, সঠিক সিদ্ধান্ত নেওয়া সুনাগরিকের একটা বড় গুণ। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, ডিসিশন মেকিং প্রসেস। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার ইংরেজি হলো ডিসিশন মেকিং প্রসেস। এটা কতগুলো ধাপ আছে, ধাপগুলো যারা বুঝতে অক্ষম তারা হলো স্বল্প শিক্ষিত। জোড়াতালি মার্কা জোড়াতালি দিয়ে কাজ করলে সেটি হবে কি অল্প শিক্ষিত লোক দিয়ে কাজ করা। আর এই ধরনের স্বল্প শিক্ষিত লোক দিয়ে কাজ করালে দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করা যাবে না। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে যদি সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করা না যায় তাহলে তারা দেশের সম্পদ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে না। আর সম্পদ হিসেবে যদি প্রতিষ্ঠিত হতে না পারে তাহলে দেশের দেশ সমৃদ্ধিশালী হবে না, উন্নতি লাভ করতে পারবে না। এই জন্য আমাদেরকে স্বল্প শিক্ষিত লোক দিয়ে কোনো কাজ করা যাবে না। যে কাজে দক্ষ, যে বিষয়ে দক্ষ তাকে সেই কাজে নিয়োগ করতে হবে, সেই বিষয়ে নিয়োগ করতে হবে। তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুনাগরিক হিসাবে প্রতিষ্ঠিত হতে পারবে, সুনাগরিক হিসাবে তাদেরকে তৈরি করা যাবে। ধর্মান্ধতা, ধর্মান্ধতা মানে এটা আরেকটা ডিসঅ্যাডভান্টেজ। সুনাগরিক তৈরি করার ক্ষেত্রে এটা আর একটা প্রতিবন্ধকতা। সুনাগরিকতার বিকাশে ধর্ম অন্ধতা একটি বিরাট অন্তরায়। ধর্মান্ধতা ব্যক্তিকে অন্য ধর্মের প্রতি বিদ্বেষী করে তোলে। এটা মানব ধর্ম হতে পারে না। এ ধরনের মনোভাব বিভিন্ন ধর্মের লোকের মধ্যে বিভেদ ও সংঘাত সৃষ্টি করে। এ ধরনের পরিস্থিতি দেশের সংহতি, উন্নতি ও প্রগতিকে বিনষ্ট করে। দাম্ভিকতা এটি একটি নেতিবাচক, এটা নেতিবাচক, নেগেটিভ। নেতিবাচক মানে নেগেটিভ, না সূচক একটা চারিত্রিক বৈশিষ্ট্য যেটা গ্রহণযোগ্য নয়। এর ফলে ব্যক্তি নিজেকে অন্যের চেয়ে বড় করে দেখে। আমি বড়, আমার চেয়ে বড় কেউ নাই। আমি জ্ঞানী, আমার চেয়ে জ্ঞানী কেউ নাই। আমি দক্ষ, আমার চেয়ে দক্ষ কেউ নাই। এটি হলো দাম্ভিকতা। আমি ছাড়া এই কাজ কেউ করবে না, এই ধরনের মনোভাব পোষণ করা। আমি ছাড়া প্রতিষ্ঠান চলবে না, এই ধরনের দাম্ভিকতা পোষণ করা, এটা হলো নেতিবাচক মনোভাব। অন্যের মতামতকে গুরুত্ব দেয় না, একা একা সিদ্ধান্ত নেয়, কারো মতামত গুরুত্ব দেয় না। এটা হলো দাম্ভিকতার মনোভাব। গণতান্ত্রিক পদ্ধতি নাই যেখানে নিজের মতামত অন্যের উপর চাপিয়ে দেয়, আমি যা বুঝি সেটাই সঠিক। এই ধরনের মনোভাব হলো দাম্ভিকতা। এই ধরনের মানসিকতা সুনাগরিকের কথা বিরাট বাধা। আর একটা আছে সাম্প্রদায়িকতা। একটি সংখ্যাগরিষ্ঠ ধর্মের আধিপত্য থেকে সাম্প্রদায়িকতার মনোভাব তৈরি হয়। সংখ্যালঘিষ্ঠ লোকদের মধ্যে মনোভাব তৈরি করতে পারে যদি তারা তাদের ধর্মকে অন্য ধর্মের চেয়ে একমাত্র সত্য হিসাবে বিশ্বাস করে। ফলে দেশের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ ও অশান্তি বিরাজ করে। অর্থনৈতিক অনগ্রসরতা, ইকোনমিক ডিসঅ্যাডভান্টেজ। অনগ্রসরতা মানে ইকোনমিক ডিসঅ্যাডভান্টেজ। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এদেশের 50% লোক দরিদ্র সীমার নিচে বাস করে। দারিদ্র্যের কারণে আমাদের দেশে প্রায় 1/3 লোক লিখতে করতে পারে না। ফলে তাদের বুদ্ধিমত্তার যথেষ্ট বিকাশ হয় না, তাদের বিবেক সঠিকভাবে কাজ করে না। সুনাগরিক অর্জনের ক্ষেত্রে এটি একটি অন্যতম প্রতিবন্ধকতা। আমাদের বুদ্ধিমান, আমাদের লোক অশিক্ষিত, ম্যাক্সিমাম লোক অশিক্ষিত লোকের বুদ্ধিমত্তার বিকাশ করে না। আর বুদ্ধিমত্তার বিকাশ না ঘটলে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব না। যোগ্য নাগরিক না হলে সমৃদ্ধিশালী দেশ প্রতিষ্ঠা করা সম্ভব না, উন্নয়নশীল দেশ প্রতিষ্ঠা করা না দরকার না। তাহলে আমরা বললাম কি সুনাগরিকের কতগুলো বৈশিষ্ট্য বললাম, গুণাবলী বললাম, এবং সুনাগরিকের জন্য যেগুলো সমস্যা আছে, প্রতিবন্ধকতা আছে, এগুলো বললাম। এই প্রতিবন্ধকতা গুলো যদি আমরা দূর করতে পারি তাহলে আমরা নিজেদেরকে সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠা করতে পারবো। এই বিষয়টা ভালো করে বলবো। যদি তোমাদের সাথে ক্লাসে দেখা হয় এই বিষয়টা অ্যাসাইনমেন্ট লিখবা, আমি দেখবো, আমি নিয়ে যাবো, দেখবো যে বিষয়টা আজকে আলোচনা করলাম। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা ভালো থাকো, সাবধানে থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। কোভিডকালীন তোমার সময়ে খুব সাবধানে থাকবা, বাইরে চলাফেরা করবা না, মাস্ক